আছে, ফুটেজ আছে সিসিটিভি ক্যামেরাতে, অপরাধীরা চিহ্নিত, পুলিশ গ্রেপ্তার করা উচিত, শাস্তি দেওয়া উচিত, পুলিশ উপস্থিত, কোনো ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হলো না। তাহলে এত বড় জঘন্য অপরাধ করার পরে নির্বিঘ্নে ঘুরছে এবং নেতারা নেতৃত্ব দিয়েছে, শাসক দলীয় নেতারা, তাদের দায়িত্ব বেশি। তারা শান্তি রক্ষার উদ্যোগ না নিলে তাদের দলের দুর্বৃত্তপনা তো বাড়বে। তো নেতারা যদি উস্কানি দেয়, নেতারা যদি দুর্বৃত্তদের এইসব কাজে দুর্বৃত্তায়নে ব্যবহার করে, তাহলে এখানে কি আশা করা যায়? এই কথাটা আমরা জোর দিয়ে উল্লেখ করেছি এবং মার্ক করেছেন ইলেকশন কমিশনার, রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিক এই বিষয়গুলো। এবং তার থেকে আমাদের প্রশ্ন ছিল যে এইভাবে সংসদীয় গণতন্ত্র এই রাজ্যে টুটি টিপে হত্যা করা হয়েছে, এই জায়গাতে আপনারা নির্বাচন করতে চাইছেন, উল্লেখ করেছেন আর কি, নির্বাচন কেন দেরিতে করছেন? কোভিডের কারণে। আমরা বলেছি ইচ্ছে থাকলে আগেই করা যেত। এডিসি নির্বাচন হয়েছে না, করা যেত। বিভিন্ন রাজ্যে নির্বাচন হয়েছে, কতগুলি মেজার নিতে হয়। করোনা বৃদ্ধির কারণ তো এই রাজ্য সরকারের অপদার্থতা, এটা আমরা বলেছি। সারা দেশে যেমন কেন্দ্রীয় সরকারের, এই রাজ্যেও রাজ্য সরকারের অপদার্থতার কারণে করোনা এত ব্যাপক হয়েছে, এগুলো আমরা উল্লেখ করেছি। কিন্তু নির্বাচন 1 বছর বেশি পিছিয়ে গেল, এর কোনো বিজ্ঞানসম্মত যুক্তি খাড়া করা সম্ভব না, আমরা বলেছি। আর বামফ্রন্ট সরকারের সময় নির্বাচন ডিউ টাইমে হতো সব ইলেকশন, যদিও তখন কোভিডের প্রশ্ন আসে। তো আমরা তো উল্লেখ করেছি কোভিডের কারণেই শুধু ইলেকশন পিছিয়েছে, ব্যাপারটা এমন না। এডিসি নির্বাচন হতো, সেটা করেছে। তো যাই হোক, এই বিষয়গুলো আমরা উল্লেখ করেছি। তারপরে আমরা জানতে চেয়েছি যে এই অবস্থার মধ্যে বিরোধী দলগুলো এই যে নমিনেশন জমা দেওয়া, প্রার্থীর যে জনগণের কাছে যাওয়া, অন্যান্য বিষয়গুলি আমরা তুলিনি। এই বিষয়গুলির ক্ষেত্রে যে নিরাপত্তা বিধান করা, আরও অফিস বা বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলো তাদের কথা জনগণের কাছে নিয়ে যাওয়ার জন্য যে পরিবেশ, এটা তো ইলেকশন কমিশনকে নিশ্চিত করতে হবে। এটা তো না হলে পরে এই ইলেকশন তো ফার্স্ট হবে আবার, এই কথা আমাদের ছিল। তো যাই হোক, মুখ্য নির্বাচন আধিকারিক সঙ্গে আরো 2জন অফিসার ছিলেন, তারা খুব মনোযোগ সহকারে আমাদের এই বক্তব্য তারা লিপিবদ্ধ করেছেন, আমরা লক্ষ্য করলাম। তারপর আমরা জিজ্ঞেস, শুধু পঞ্চায়েত না, লোকসভা নির্বাচন, 2টো আসনের নির্বাচন আমরা কি দেখেছি? আমি পশ্চিম আসনের কথা এখানে বলতে চেয়েছি। ওখানে আমরা উল্লেখ করেছি এটা, যে 1000-এর মতো বুথে বা তার বেশি একদম ব্রড ডে লাইটে রিগড। ইলেকশন কমিশন 160খানা বুথের বেশি, 167টা বুথে ইলেকশন কমিশন সেখানে অনিয়ম পেয়েছে, রিগিং এর প্রমাণ পেয়েছে। এত বেশি বুথে এইরকম রিগিং ইলেকশন কমিশনের দিক থেকে স্বীকার করা এবং সেগুলোতে উপনির্বাচন করা, রিপোল করা, সরি, সেগুলো পুনর্নির্বাচন করা, রিপোল করিয়েছে। তো এই বিষয়টা আমরা উল্লেখ করেছি। এবং শুধু তা নয়, যেখানে যেখানে উপনির্বাচন হয়েছে, পৌরসভার উপনির্বাচন হয়েছে আগরতলাতে, ভোট দিতে পারেনি ভোটারদের, ভোট বিরোধী দলের যারা নাকি ভোট কেন্দ্রে ছিল তাদেরকে মারধর করে তাড়িয়ে দেওয়া হয়েছে। লোকসভা নির্বাচনে তো বললাম, অন্য কোনো নির্বাচনেই গত এই 18-র পরে এই রাজ্যে ঠিক মতো নির্বাচন হয়নি। এডিসি নির্বাচনে পর্যন্ত যেখানে যেখানে গন্ডগোল হয়েছে সেগুলো আমরা আগেই উল্লেখ করেছি, তারা করেছে। এবং বিজেপি যেখানে ভোটে রিগিং, সেখানে গন্ডগোল করেছে। এই হচ্ছে পরিস্থিতি, এটা বলেছি আমরা। তো এই অবস্থা, এটা তো পরিস্থিতি রাজ্যে। তার সঙ্গে আমরা যোগ করেছি এই যে বলা হলো যে 8 তারিখের ঘটনা, 8 তারিখের আগে যে গত 18 সাল মার্চের পরে যা হয়েছে রাজ্যে, এই পরিস্থিতি কি মিন করছে, কি বুঝাচ্ছে? ফ্রি ফেয়ার নির্বাচনের পরিস্থিতি, এই পরিস্থিতি বিরাজ করলে কি বলা যাবে, করা যাবে, থাকবে? এই প্রশ্নটা রেখেছি আমরা। রাজ্যের 20 বছরের মুখ্যমন্ত্রী মানিক সরকার, তিনি তার নির্বাচন যেখানে নির্বাচিত হয়েছেন সেই কেন্দ্রে যেতে পারেন না। সেখানে রাস্তা অবরোধ করে, আক্রমণ করে, পথ আটকে দিয়ে বাধা দেওয়া হচ্ছে। বিধানসভার বিরোধী সদস্যরা যেতে পারে না যার যার বিধানসভা কেন্দ্রে। ঘটনা এই যে 8 তারিখের আক্রমণটা হলো,
এই আক্রমণটা এখানে হয়েছে রাজ্য দপ্তর সিপিআইএম এর, জেলা দপ্তর পশ্চিম জেলা অফিস ভানুপুর সিটি ভবন ছারখার করে দিয়েছে পুড়িয়ে। দশরথ দেব এই রাজ্যের কিংবদন্তি নেতা, তার যে অফিসের সামনে যে মূর্তিটা রয়েছে সেই মূর্তিটাকে ভেঙে বিকৃত করেছে। নির্বাচন কমিশন আলাদা আলাদাভাবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মিট করেন। আমাদের সিপিআইএমকে সময় দিয়েছিলেন দুপুর 1:15 থেকে 1:45। আমাদের পার্টি থেকে আমি হরিপদ দাস এবং রাজ্য কমিটির অন্যতম সদস্য কমরেড দাস, এই দুজন আমরা রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে মিট করি। রাজ্য নির্বাচন কমিশন প্রথমত কোভিড গাইডলাইন এই বিষয়টা আমাদের অবহিত করেন এবং এই বিষয়ে নির্বাচন পরিচালনা সম্পর্কে রাজনৈতিক দলগুলির সহযোগিতা চান। আমাদের কোনো বক্তব্য আছে কিনা সেটা তারা জানতে চান। এই পরিপ্রেক্ষিতে আমরা যেটা বলেছি, প্রথমত রাজ্য নির্বাচন কমিশনকে আমরা ধন্যবাদ জানিয়েছি আমাদের বক্তব্য বলার সুযোগ দেওয়ার জন্য। এবং প্রথমত যেটা বললাম যে একটা ফ্রি ফেয়ার এবং পিসফুল নির্বাচন অনুষ্ঠান করতে গেলে তার প্রিকন্ডিশন হলো তারা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এটা যদি নাগালের বাইরে থাকে, এটা যদি অবনতি হয়, তাহলে কোনো সময়ই কোনো নির্বাচন ফ্রি ফেয়ার পিসফুল হতে পারে না। এই প্রসঙ্গে আমরা গত 8 সেপ্টেম্বর সারা রাজ্যে বিজেপি দলের পক্ষ থেকে সংগঠিতভাবে পূর্ব পরিকল্পিতভাবে এরা সিপিএম এর বিরুদ্ধে যেই ধ্বংসাত্মক কার্যক্রম করেছে, রূপায়ণ করেছে, সেটা আমরা অবহিত করি। বললাম যে আমরা রাজ্য কমিটি অফিস, 3টা জেলা কমিটি অফিস, 7টা মহকুমা কমিটি অফিস সহ সারা রাজ্যে 43টা পার্টি অফিস সেদিন অগ্নিসংযোগ করেছে, বুলডোজার দিয়ে ভাঙচুর করেছে, লুট এবং ব্যাপকভাবে অফিস ভাঙচুর করেছে। অফিসের বিভিন্ন সামগ্রী ওরা পুড়িয়ে দিয়েছে। কোনো একটা ইলেকশন ডিক্লারেশনের পরে সংশ্লিষ্ট এলাকা বা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখভালের জন্য পুলিশ প্রশাসনে হস্তক্ষেপ করতে পারে, তবে রাজ্য নির্বাচন কমিশন এক্ষেত্রে পারবে না। নিশ্চয়ই পারবে, সেই ক্ষমতা আছে, সেই ক্ষমতা আপনাকে অ্যাপ্লাই করতে হবে, সেটা আমরা বলেছি। এই প্রসঙ্গে আমরা বলেছি যে আগেও তো রাজ্য নির্বাচন কমিশনের আন্ডারে বেশ কয়েকটি নির্বাচন হয়ে গেছে। সেই নির্বাচনগুলিকে আমরা কি দেখেছি? 2019 সালে যে পঞ্চায়েত নির্বাচন হলো, পঞ্চায়েত নির্বাচনে 96% শাসক দলের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়। এটা যদি আপনি মনে করেন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের রেজাল্ট, তাইলে এটা হাস্যকর ছাড়া আর কিছু হবে না। এবং সেটা আমাকে বলেছি যে আপনি নিজেও এটা অনুধাবন করেন এবং রাজ্যের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, ওনাকে বলেছি আপনি যে পদে আছেন সেই পদে থেকে এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আপনার কোনো মুখ খোলার সুযোগ নেই, কিন্তু আপনি মনে মনে উপলব্ধি করেন যে এই অবস্থায় কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না যদি না রাজ্যের এই আইন শৃঙ্খলা পরিস্থিতিতে কমিশনের কোনো হস্তক্ষেপের সুযোগ না থাকে। এই কথা আমরা বলেছি। তারপর এই বিষয়ে এটা বলার পর উনি আমরা কিছু কিছু দাবি রেখেছি। সেগুলি হলো, প্রথম দাবি যে রাজ্যে অনুকূল নির্বাচন পরিচালনার জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করতে হবে, যাতে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ইলেকশন হয়।
রিটার্নিং অফিসারদের, আমরা যে আগের অভিজ্ঞতা যেটা বলেছি, রিটার্নিং অফিসারদের কমপ্লেক্সে এই প্রেমিজের মধ্যে শাসক দলের কিছু দুষ্কৃতী তারা প্ল্যান করে বসে থাকতো অপোজিশনের কোনো ক্যান্ডিডেট যাতে সেখানে নমিনেশন পেপার তোলা বা নমিনেশন পেপার সাবমিট করতে না পারে সেটা বাধা দেওয়ার জন্য, সেটা যাতে না হয় সেটা আপনাকে দেখতে হবে। তারপর যেটা বলেছি, একমাত্র আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন ছাড়া অন্যান্য সারা রাজ্যে অন্যান্য যে নগর পঞ্চায়েত মিউনিসিপ্যাল কাউন্সিল যেগুলি আছে সেগুলি নির্বাচনী এলাকাটা খুবই ছোট, সীমিত, লিমিটেড। দিনে এতগুলি অফিস যে আক্রমণ সংঘটিত হলো অফিসে, এটা তো পূর্ব পরিকল্পনা ছাড়া এটা হতে পারে না। এবং দেখা গেছে এই কোনো ঘটনায় পুলিশের সামনে এটা হলো, এমনকি 3টা সংবাদ মাধ্যমের অফিসেও তারা হামলা করেছে। কতগুলি আক্রমণের ঘটনায় ভিডিও ফুটেজ আছে, সেগুলিও আমরা এফআইআর এর মধ্যে উল্লেখ করেছি, এফআইআর এ জমা দিয়েছি। তা সত্ত্বেও দেখা গেল এখন পর্যন্ত মাত্র একজন, তাও কোর্টে তাদের মুখ রক্ষার জন্য, সরকারের মুখ রক্ষার জন্য একজনকে অ্যারেস্ট করেছে, যিনি বর্তমানে বেরিয়ে আছেন, ওনাকে জেল হাজতে নেওয়া হয়নি। এই অবস্থায় আমরা বললাম এটা পুলিশের এই ভূমিকা, রাজ্য সরকারের এই ভূমিকা। এই পরিপ্রেক্ষিতে আপনি যদি মনে করেন যে সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য একটা কন্ডিউসিভ যে পরিস্থিতি, অনুকূল পরিস্থিতি নির্বাচন পরিচালনার জন্য সেটা আছে যদি মনে করেন, সেটা ভুল, সেটা নেই। তারপরে যেটা বললাম যে আপনি নির্বাচন করবেন, এটা তো মনে করার কোনো কারণ নাই যে এই যে উচ্ছৃঙ্খল বাহিনী ওরা তৈরি করেছে সারা রাজ্যে, এরা ইলেকশন ডিক্লেয়ার হলেই বা ইলেকশনের সময়ে এরা বসে যাবে, খুব শান্তির পারাবত তৈরি হয়ে যাবে প্রত্যেকে, এটা আশা করা যায়। এক্ষেত্রে বললাম যে এই ক্ষেত্রে একমাত্র পথ আপনাকে নিজেকে আইন শৃঙ্খলার দায়িত্ব নিতে হবে। এটা কেন বললাম? রাজ্য নির্বাচন কমিশন এটা হলো জাতীয় নির্বাচন কমিশনের একটা মিনি সংস্করণ, ছোট সংস্করণ। জাতীয় নির্বাচন কমিশনের যে অধিকার এবং ক্ষমতা রয়েছে, রাজ্য নির্বাচন কমিশনেরও সেই ক্ষমতা রয়েছে, এবং একই ধারায় এই দুইটা কমিশন, সাংবিধানিক কমিশন তৈরি হয়েছে। আমাদের যে সভা, এই সভায় যা আলোচনা হয়েছে এ সম্পর্কে রাজ্য কমিটির সদস্য হরিপদ দাস বলেছেন। আমাদের দিক থেকে আরো কিছু বিষয় আমরা তুলেছি। ধরুন, এই সরকার 2018-তে এসছে 3রা মার্চ, তার আগে আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকার ছিল। তো সেই প্রসঙ্গে আমরা বলেছি যে বামফ্রন্ট সরকারের যে ইতিহাস 1978 সালের পর, মাঝখানে 88 থেকে 92, এই যে 5 বছর সময় বাদ দিলে, তখন গণতন্ত্র নিধন করেছিল এই 5 বছরে কংগ্রেস টিউজেস যে জোট সরকার, ওই 5 বছর অন্ধকারময়। ওটা বাদ দিলে পর বামফ্রন্ট সরকার প্রথম 10 বছর নৃপেন চক্রবর্তী মুখ্যমন্ত্রী, তারপর দশরথদেব 5 বছর, এবং মানিক সরকার মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করেছে 20 বছর। এই যে 35 বছর, এই সময় ত্রিপুরা রাজ্যে নির্বাচন, সংসদীয় গণতন্ত্র নির্বাচন বিভিন্ন প্রতিষ্ঠানে, বলা যায় যে 12 মাসে 13 পার্বণ, ভোট সারা বছর হতো, কোনো না কোনো ভোট। মানুষ ইচ্ছে মতো ভোটাধিকার প্রয়োগ করতেন, যাকে খুশি তাকে দিতেন, যার যেমন আদর্শ বিশ্বাস সেভাবে ভোট দেওয়া, অবাধ নির্বাচন,
শান্তিপূর্ণ নির্বাচন, উৎসবের পরিবেশে নির্বাচন। গর্ব করে আমরা ত্রিপুরাবাসী বলতাম ত্রিপুরাতে নির্বাচন মানে উৎসব। এমনকি আমাদের যারা বিরোধী তারাও তখন বলতেন, আমাদের ভালোই লাগতো যে সত্যকে অকপটে স্বীকার করছে। উৎসবে আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আছেন আপনারাও জানেন, কোনোদিন বামফ্রন্ট সরকারের সময় নির্বাচনে কোনো রকম বলপূর্বক ভোট মানে রিগিং করা, ছিনতাই করা, বিরোধী শিবিরকে আক্রমণ করা কোনোদিন হয়নি। এটা একেবারে এই রাজ্যের সব মানুষ জানেন। আমি বলবো রাজনৈতিক দল নির্বিশেষে এটা বলতে হবে, এই ছিল। 18-র পরে যে অবস্থাটা হয়েছে সেখানে আমরা কি দেখলাম সেটা বলেছি আমরা আজকে নির্বাচন কমিশনকে, কিছুটা বলেছেন। শুধু পঞ্চায়েত না, লোকসভা নির্বাচন, দুটো আসনের নির্বাচন আমরা কি দেখেছি। আমি পশ্চিম আসনের কথা এখানে বলতে চেয়েছি, ওখানে আমরা উল্লেখ করেছি এটা যে 1000-এর মতো বুথে বা তার বেশি একদম ব্রড ডে লাইটে রিগড। ইলেকশন কমিশন 160খানা বুথের বেশি, 167টা বুথে ইলেকশন কমিশন সেখানে অনিয়ম পেয়েছে, রিগিং এর প্রমাণ পেয়েছে। এত বেশি বুথে এইরকম রিগিং ইলেকশন কমিশনের দিক থেকে স্বীকার করা এবং সেগুলোতে উপনির্বাচন করা, রিপোল করা, সেগুলো পুনর্নির্বাচন করা, রিপোল করিয়েছে। তো এই বিষয়টা আমরা উল্লেখ করেছি। এবং শুধু তা না, যেখানে যেখানে উপনির্বাচন হয়েছে, পৌরসভার উপনির্বাচন হয়েছে আগরতলাতে, ভোট দিতে পারেনি ভোটারদের, বিরোধী দলের যারা নাকি ভোট কেন্দ্রে ছিল তাদেরকে মারধর করে তাড়িয়ে দেওয়া হয়েছে। লোকসভা নির্বাচনে তো বললাম, অন্য কোন নির্বাচনেই গত এই 18-র পরে এই রাজ্যে ঠিক মতো নির্বাচন হয়নি। এডিসি নির্বাচনে পর্যন্ত যেখানে যেখানে গন্ডগোল হয়েছে সেগুলো আমরা আগেই উল্লেখ করেছি, তারা করেছে। এবং বিজেপি যেখানে ভোটে রিগিং সেখানে গন্ডগোল করেছে। এই হচ্ছে পরিস্থিতি, এটা বলেছি আমরা। তো এই অবস্থা, এটা তো পরিস্থিতি রাজ্যে। তার সঙ্গে আমরা যোগ করেছি এই যে বলা হলো যে 8 তারিখের ঘটনা, 8 তারিখের আগে যে গত 18 সাল মার্চের পরে যা হয়েছে রাজ্যে, এই পরিস্থিতি কি মিন করছে, কি বুঝাচ্ছে। ফ্রি ফেয়ার নির্বাচনের পরিস্থিতি, এই পরিস্থিতি বিরাজ করলে কি বলা যাবে, করা যাবে, থাকবে? এই প্রশ্নটা রেখেছি আমরা। রাজ্যের 20 বছরের মুখ্যমন্ত্রী মানিক সরকার, তিনি তার নির্বাচন যেখানে নির্বাচিত হয়েছেন সেই কেন্দ্রে যেতে পারেন না। সেখানে রাস্তা অবরোধ করে, আক্রমণ করে, পথ আটকে দিয়ে বাধা দেওয়া হচ্ছে। বিধানসভার বিরোধী সদস্যরা যেতে পারে না যার যার বিধানসভা কেন্দ্রে। ঘটনা এই যে 8 তারিখের আক্রমণটা হলো, এই আক্রমণটা এখানে হয়েছে রাজ্য দপ্তর সিপিআইএম এর, জেলা দপ্তর পশ্চিম জেলা অফিস ভানুগুড় সিটি ভবন ছারখার করে দিয়েছে পুড়িয়ে। দশরথ দেব এই রাজ্যের কিংবদন্তি নেতা, তার যে অফিসের সামনে যে মূর্তিটা রয়েছে সেই মূর্তিটাকে ভেঙে বিকৃত করেছে। যে বিকল্পটার ব্যবস্থা করা আমরা বলেছিলাম, হয় ডিএম অফিসে এটা নমিনেশন রাখার ব্যবস্থা হোক অথবা অনলাইনে হোক, আমরা দাবি করেছিলাম এই পরিস্থিতির জন্য। আর এই বিষয়টা আমরা এক্ষুনি বলছি না এই কারণে যে আমরা দেখি ইলেকশন কমিশন তো আমাদের অ্যাসিওরেন্স দিয়েছে যে তারা টোটাল প্রসেসটাকে তারা নিয়ম মাফিক, শান্তিপূর্ণ বা ডেমোক্রেটিক্যালি তারা করবে। তো ঠিক আছে, মনোভাব যখন দেখিয়েছে, ওয়েট এন্ড সি। গত নির্বাচনের তিক্ত অভিজ্ঞতা তো আমি উল্লেখ করলাম, আমরা বলেছি। তো যাই হোক, এই আলোকে যদি তারা নিজেদের সংশোধিত করে পদক্ষেপগুলি নিতে পারে তখন দেখা যাবে। আর আগের অভিজ্ঞতাগুলো, তিক্ত অভিজ্ঞতাগুলো আমরা যথাসময়ে ইলেকশন কমিশনকে জানিয়েছিলাম, এই কথাও আজকে আমরা উল্লেখ করেছি, কিন্তু তখন কাজের কাজ খুব একটা হয়নি। তো আজকেই আমরা এই বিষয়গুলি, সবগুলো বিষয় ওইভাবে উল্লেখ করিনি, আমরা সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছি। সহযোগিতা তারা চেয়েছিলেন, তখন আমরা এটা বলেছি যে সিপিআইএম আমরা কিভাবে সহযোগিতা করব বলুন। আমরা রিটেন দিতে পারি, আমরা লিখিত দিতে পারি যে সিপিআইএম এর দিক থেকে কোনো নির্বাচনে কখনো
কোনো ধরনের অনিয়মের প্রশ্রয় দেওয়া হবে না। কোনোদিন দেইনি আমরা, আগামী দিনেও দেওয়ার প্রশ্ন নেই। সম্পূর্ণ সহযোগিতা করার জন্য অতীতেও আমরা করেছি, আগামী দিনেও আমরা তৈরি। এইভাবে আমরা ইলেকশন কমিশনের কাছে সহযোগিতার প্রশ্নে আমাদের মনোভাব ব্যক্ত করেছি। এখন শাসক দল বিজেপি সেই জায়গায় আছে কিনা এটা ওরা বলতে পারবে। ইলেকশন কমিশনের কাছে আমরা এইভাবে আমাদের বক্তব্য উপস্থাপন করেছি। মহকুমা অফিসগুলি এবং বিভিন্ন জেলা কমিটি অফিসগুলি ভাঙচুর হলো, আক্রমণ হলো, সেগুলি ছিল আমাদের নির্বাচন কার্য পরিচালনার অন্যতম কেন্দ্র। সেগুলি যদি এইভাবে ধ্বংসাত্মক পরিণতি হয়, তাহলে সুষ্ঠু নির্বাচন কি করে হতে পারে? এটাও বলেছি, উনি স্বীকার করেছেন। এই আর কি। আপনাদের দিক থেকে কি বক্তব্য আছে? আমরা তো আমাদের বক্তব্য আপনাদের সামনে উপস্থিত করলাম। তখন তিনি বললেন যে আমরা আপনাদের বক্তব্য গুরুত্ব সহকারে আমরা শুনেছি, আমরা আপনাদের এই বক্তব্যগুলো আমরা বিচার বিশ্লেষণ করব এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ আমরা করব। যে পদক্ষেপগুলো করলে পরে নির্বাচন শান্তিপূর্ণ অবাধ হতে পারে। এই ছিল তাদের দিক থেকে রেসপন্স। সাউন্ডটা দেখো ক্লিয়ার নেই আমার। সাবমিশনের পরে আপনি আমাদের কিছু জানাবেন এর পরিপ্রেক্ষিতে, আমাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে। এদের এই সন্ত্রাস আপনাকে বন্ধ করতে হবে। তারা যাতে দুজনের অতিরিক্ত আপনার নির্বাচন ডিক্লারেশনের পরে দুজনের। Tripura is a small hilly state of the northeastern region in India. Since 1966, we pioneer under the name Sister is true to our original mission to bring high quality spices and other fruit products to the people of Tripura. We source and process domestically with a keen focus on food safety and quality. We are a FSSAI certified company and we maintaining our rigorous standards of safety and quality by processing and manufacturing in our modern facility at Agartala, where currently around 300 persons are employed. We are trusted partner, applying our experience and expertise to every step of the process, providing customized solutions to our customers. We take great pride knowing that our products have enhanced the flavor of food consumed by people of the state who have supported our endeavor for decades. कहते हैं कि भीड़ का कोई चेहरा नहीं होता, पर अगर जिंदगी में सफलता हासिल करनी है तो खुद का एक चेहरा, खुद की एक पहचान बनाना बहुत जरूरी है। तो अब जेई मेंस, जेई एडवांस और नीट जैसे कॉम्पिटिटिव एग्जाम्स की तैयारी के लिए दिल्ली, मुंबई या कोटा जैसे शहरों में जाकर भीड़ का हिस्सा बनने की कोई जरूरत नहीं है, क्योंकि ये सब कुछ आपको मिलेगा आपके अपने शहर में। सुपर 30 फेम श्री आनंद कुमार के मार्गदर्शन में पेश है i30 लर्निंग सेंटर, जहां आपको मिलेंगे हाईली क्वालिफाइड फैकल्टी द्वारा फिजिकल क्लासेस, मेंटल डेवलपमेंट क्लासेस, लाइव क्लासेस और भी बहुत कुछ। सिर्फ 12th बोर्ड ही नहीं, हर कॉन्सेप्ट जड़ से मजबूत हो, इसके लिए हम 8th, 9th और 10th क्लास के बच्चों के लिए फाउंडेशन क्लासेस भी मुहैया करवाते हैं, जहां शुरू से ही उन्हें एक कॉम्पिटिटिव माहौल मिलेगा। कहते हैं कि वक्त किसी के लिए भी नहीं रुकता, ऐसे में हम कैसे रुक जाए। लॉकडाउन के इस मुश्किल समय में आपको डरने की या घबराने की कोई जरूरत नहीं है, क्योंकि i30 लर्निंग सेंटर आपको सुविधा देता है घर बैठे लाइव इंटरैक्टिव क्लासेस की। अब आप जहां कहीं भी हो, हमारे ऐप के माध्यम से आपके हर समय अलग अलग विषयों की शेड्यूल्ड लाइव क्लासेस ले सकते हैं। इन क्लासेस में आपको इंडिया के टॉप मोस्ट फैकल्टी द्वारा चैप्टर बाय चैप्टर सब्जेक्ट्स पढ़ाए जाएंगे। आपको बेस्ट क्वालिटी एजुकेशन देना हमारी जिम्मेदारी है। अपॉर्चुनिटीज किसी का भी इंतजार नहीं करती, तो आप क्यों कर रहे हैं? स्क्रीन पर दिए गए नंबर्स और ईमेल आईडी पर कांटेक्ट करें और अभी रजिस्टर करें फ्री लाइव क्लासेस के लिए।